আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। ক্যাপ্টেন জিওনের পঞ্চম এপিসোড নিয়ে এসেছি, তো শুরু করা যাক। তুমি যদি ঘোড়াটিকে থামাতে চাও তাহলে শুধু পিছনের দিকে ঝুঁকে পড়ো, তাহলেই থেমে যাবে। ওয়াইন জাংকুকের কথা শুনে ঘোড়াটিকে দই দিয়ে আলতো করে মারতে লাগলো এবং ঘোড়াটি হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর ওয়াইন ঘোড়াটিকে ভালোভাবে চালাতে পারছে। ওহ, এটা চমৎকার। আগে কন্ট্রোল করে নিই, তারপর কথা বলছি। আমরা কি ঘোড়া নিয়ে একটু ঘুরতে পারি? জাংকুক একটি হাসি দিয়ে মাথা নাড়ল। ওয়াইনের এখন নিজেকে নিয়ে গর্ব হচ্ছে, কারণ সে ঘোড়া চালানো শিখে গেছে। তারা ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে। তারা এখন যে শহরে আছে ইতিমধ্যেই সেখানে সূর্য অস্ত যাবে। এটি সত্যি অনেক সুন্দর সময় এবং দৃশ্য, কারণ এখানে শুধু গাছ আছে, কোনো বড় ভবন নেই। কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে ওয়াইন নিজেই হাসলো। রাস্তায় হাঁটতে হাঁটতে যাওয়া যে কতটা আরামদায়ক সেটা ওয়াইন কখনোই জানতো না। নদীগুলো পরিষ্কার, রাস্তার চারপাশে গাছপালা আর ছোট ছোট বাচ্চারা খেলছে। এই দৃশ্যগুলো দেখে ওয়াইনের খুবই ভালো লাগছে, কারণ ভবিষ্যতের পৃথিবীতে এসব আর দেখা যায় না। ঘোড়াটি হঠাৎ কাঁপতে কাঁপতে পা দুটো উপর দিকে উঠে নিল, কারণ বাচ্চারা পাথর নিয়ে খেলছিল আর একটা পাথর ঘোড়ার চোখে এসে পড়েছে। ঘোড়াটি হঠাৎ দ্রুত দৌড়াতে লাগলো, অনেক বেশি দ্রুত। ওয়াইন চিৎকার করতে লাগলো এবং ভয়ে কান্না করে দিয়েছে, কারণ ঘোড়াটি অনেক জোরে দৌড়াচ্ছিল। অন্যদিকে ক্যাপ্টেন জিওনও ওয়াইনকে অনুসরণ করে ঘোড়া নিয়ে ছুটে আসছিল ওয়াইনকে সাহায্য করার জন্য। চারপাশের লোকজন তাদের দেখছে। ঘোড়াটি এখনও থামছে না। জাংকুক জানে না ঘোড়াটি কোথায় যাচ্ছে, কিন্তু জেনারেলের মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তার রেহাই নেই। জাংকুক ওয়াইনের পিছু করতে করতে একটি বনের মধ্যে চলে গেল। সে ওয়াইনের কান্না শুনতে পাচ্ছে, আর অন্য কোনো কিছুর উপরই তার খেয়াল নেই। সে শুধু ওয়াইনের পিছু করছে। ওয়াইনের ঘোড়ার সামনে আরও একটি ঘোড়া ছুটে এলো, আর এর ফলে ওয়াইন ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে গেছে। ওয়াইন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। জাংকুক ওয়াইনকে ধরার জন্য দ্রুত ঘোড়া থেকে নেমে পড়ে, কিন্তু অন্য দিক দিয়ে ওয়াইনকে ধরার জন্য আরেকজন দৌড়ে আসছে। এটা ছিল তেইয়ং। সে ওয়াইনকে সান্ত্বনা দিতে লাগলো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন নিরাপদ। আমি আর কখনো ঘোড়ায় উঠবো না। ওয়াইন অনেক বেশি ভয় পেয়ে গেছে এবং কাঁপছিল। অন্যদিকে জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ধীরে ধীরে ওদের কাছে আসছে। ক্যাপ্টেনকে দেখে তেইয়ং স্যালুট করলো। অবশ্য তেইয়ং ওয়াইনকে ধরে মাটিতে বসেছিল। ক্যাপ্টেন, আমি দুঃখিত। আপনি যখন দ্রুত ওয়াইনকে অনুসরণ করছিলেন আমি তখন আপনাদেরকে দেখে এখানে এসেছি। তেইয়ং ব্যাখ্যা করলো এবং জাংকুক তার কথা শুনে মাথা নাড়ল। ধন্যবাদ তোমাকে। জাংকুক ওয়াইনকে দাঁড়াতে বললো, কিন্তু ওয়াইন দাঁড়াতে পারছে না, কারণ তার পা কাঁপছে। ওয়াইন জাংকুকের চোখের দিকে তাকাচ্ছে না, সে দূরে তাকিয়ে আছে। ক্যাপ্টেন, কিছু মনে না করলে আমি ওয়াইনকে ক্যাম্পে নিয়ে যাচ্ছি। জাংকুকের হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। জাংকুকের মাথা নাড়ানো দেখে মনে হচ্ছে ওয়াইন চাচ্ছে না সে তাকে ক্যাম্পে নিয়ে যাক। ওয়াইন সম্ভবত তাকে দূরে ঠেলে দিয়েছে। তারা সেলুট জানিয়ে ওয়াইন তেইয়ংয়ের সাথে চলে গেল। সে কি ঘোড়াটিকে অনেক জোরে আঘাত করেছিল? সে একজন ভবিষ্যৎ সৈনিক, তার এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু আমার কাছে তাকে অন্যরকম লাগছিল, যেন মনে হচ্ছে সে একজন আলাদা মানুষ। জাংকুক ঘোড়ায় চড়ে মাথা ভর্তি চিন্তা নিয়ে ক্যাম্পে ফিরে গেল। ওয়াইন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, কিন্তু এখনও সে ঘুমাতে পারেনি। তার মাথায় নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ক্যাম্পে ছিল এবং এই ক্যাম্পে 2.5 মাস থাকতে হবে হয়তো। আশা করি এটি দীর্ঘ নয়। প্রতিটি দলেরই একটি করে ঘর আছে। ইস, তারা সব সদস্যরা যদি জেগে থাকতো তাহলে অনেক মজা হতো, কিন্তু তারা সবাই ঘুমিয়ে পড়েছে। ওয়াইন রুম ছেড়ে মাঠের মধ্যে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য তখন রাত 11টা বাজে। আকাশ একটু উজ্জ্বল হয়ে আছে। সে পেছনে হাত রেখে রাতের বেলায় স্কুলটাতে ঘুরে বেড়ায়। যদিও এটি পুরনো নকশার স্কুল, কিন্তু তবুও ওয়াইন অবাক। ওয়াইন মাঠের পাশে একটি গাছের সামনে এসে থামলো এবং গাছের নিচে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছে। সে বসার সিদ্ধান্ত নিল। সে সেখানে বসে আকাশের দিকে তাকিয়েছিল। রাতের আকাশ যে এতটা সুন্দর তা যদি আমি আগে জানতাম তাহলে ডিজাইনের কাজ না করে রাতে ঘুরেই বেড়াতাম। কিন্তু এটা খুব অদ্ভুত অনুভূতি ছিল। আকাশটা একটু বেশিই সুন্দর। তারাগুলো মিটমিট করে জ্বলছে, একটু উজ্জ্বল হয়ে আছে, তবে অন্ধকার, ঠিক তার মতো। আকাশের রহস্য আছে। রাতের আকাশ খুব সুন্দর দেখায়, যেটা সবাই অনুভব করতে পারে। ওয়াইন গান গাইতে শুরু করলো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়।
সবাই প্লিজ ইগনোর মাই ফালতু ভয়েসের গান। আসলে এখানে কি গান বলছে সেটা আমি বুঝি নাই, তাই এটাই গায়ে দিছি। ওয়াইন তার গাওয়া গান কাউকে শুনতে দেয়নি, শুধু সে গেয়েছে এবং নিজেই শুনেছে। হঠাৎ কেউ একজন আসে। তোমার প্রতিভা আছে মিস ওয়াইন। ওয়াইন আচমকা চমকে ওঠে, সে প্রায় লাফিয়ে উঠেছে। ওহ ক্যাপ্টেন, তুমি এত অদ্ভুত কেন? আমি তো ভয় পেয়ে গেছি। জাংকুকও সেই গাছের নিচে একপাশে বসেছিল, ওয়াইন খেয়াল করেনি। তুমি এখানে কেন ওয়াইন? তোমার তো এখন রুমে ঘুমানো উচিত। এই বলে সে ওয়াইনের পাশে বসলো। আমি রাতে ঘুমাতে পারি না, আমার অনিদ্রা আছে। আমারও অনিদ্রা আছে, ঘুম আসে না। সত্যি? ওয়াইন জাংকুকের দিকে ভ্রুকুচকে বলল। তুমি ঘুমাও না, তারপরও তোমাকে সতেজ দেখায়। আমি তো একটা পান্ডার মতো দেখতে, তাই না? তোমাকে পান্ডার মতো দেখতে কে বলেছে? সত্যি? তোমাকে তো দেখতে জম্ভির মতো। ওয়াইন সাথে সাথে হেসে উঠলো এবং জাংকুককে মারতে শুরু করলো। হাস্যকর। তারপর দুজনের দিকে তাকিয়ে রইল। এরপর তাদের মধ্যে নীরবতা রাজত্ব করলো, কেউ কোনো কথা বলার সাহস পেল না। মিস ওয়াইন তার দিকে তাকালো। হ্যাঁ বলুন। ওয়াইন, তুমি কি এখন ঠিক আছো? ওয়াইন শুধু জাংকুকের দিকে তাকিয়েছিল, কোনো কথা বলতে পারছিল না। ক্যাপ্টেন এত যত্নশীল কিভাবে হলো? ওয়াইন তার মুখোমুখি হয়ে বলল, ঠিক আছে। জাংকুক এটা শুনে মাথা নাড়লো এবং উঠে দাঁড়ালো। শুনে ভালো লাগলো। আচ্ছা, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল আবার ট্রেনিং আছে। শুভরাত্রি ক্যাপ্টেন। জাংকুক চলে যাওয়ার সময় পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে ওয়াইনকে শুভরাত্রি জানালো। তিনি সুন্দর কিন্তু অভদ্র। ওয়াইন মাঠ থেকে উঠে রুমে চলে গেল। সে কি আমার মতো রাতের আকাশ পরিদর্শন করার জন্য বাইরে ছিল? এটা তো কাকতালীয় ঘটনা না? আমি আজকে যে ঘটনার সম্মুখীন হয়েছি তার একটা নোট করতে হবে। নোট, 13ই অক্টোবর 1894, জিমিনের জন্মদিন। যাই হোক, প্রিয় ডায়েরি, আমি সত্যিই জানি না যে আজ আমি ক্যাপ্টেনের বিষয়ে কোনো তথ্য পেয়েছি কিনা, তবে আমার সাথে আজ অনেক কিছু ঘটেছে। এটি সত্যিই হতাশাজনক। আমি কিছু বুঝতে পারছি কিনা জানি না, তবে ক্যাপ্টেন ইদানিং আমার প্রতি যত্ন নিচ্ছে। আমি জানি সে এটি পছন্দ করে না, তবে বনের সেই ঘটনায় তাকে দেখতে চিন্তিত মনে হয়েছে। এইটাতে আমার মনে হয় অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। হে খোদা, আমি কি তাকে নিয়ে বেশি অনুমান করছি, নাকি সে শুধু আমার বাবার আদেশ পালন করছে? কিন্তু এটা ভাবা খারাপ নয়, কারণ সে আসলেই অনেক যত্নশীল। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে সে আমার অনেক খেয়াল রেখেছে। আমি কি এটা আবারও পেতে পারি? আশা করি পরের দিনগুলোতে আরও ভালো হবে। ইতি হতাশ ওয়াইন। অবশেষে শনিবারে আমাদের 5 ঘন্টার বিরতি আছে। আমার শরীরটা এখন একটু ভালো হয়েছে। পরের দিন ওয়াইন বাড়িতে গিয়ে পিছন থেকে তার মাকে চমকে দিতে চেয়েছিল, কারণ তার মা গাছে পানি দিতে ব্যস্ত। ওহ আমার ওয়াইন, তুমি এসেছো। ওয়াইনের মা কান্না করে দিয়েছে। তারা একে অপরকে জড়িয়ে ধরলো। সে তার মাকে অনেক মিস করেছে। ভালো কথা, তুমি আজকে এসেছো। তোমার ভাই বোনও আজকে বাড়িতে আসছে। ভাই বোন? সে তার মায়ের কথায় বিশ্বাস করতে না পেরে তোতলাচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমার ভাই বোন আজ বাড়িতে আসছে। আমি জানি তুমি তাদেরকে মিস করছো। ওয়াইনের মা আজ অনেক খুশি। অবশ্য মা হিসেবে খুশি হওয়ারই কথা, কিন্তু অন্যদিকে ওয়াইন শুধু মাথা নাড়ল। সে ভেবেছিল সে এই পরিবারের একমাত্র সন্তান, কিন্তু না, তার আরও ভাই বোন আছে। ওহ, তারা এখানে। ওয়াইন তাদের সাথে দেখা করতে নার্ভাস বোধ করছে, কারণ তাদের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তবে তারা হয়তো ভালো। ওয়াইনের মা তার ভাই বোনদের এগোতে গেটের কাছে চলে গেছে এবং ওয়াইন নার্ভাস বোধ করার কারণে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া এসেছে, চাকররাও এসেছে। ওয়াইন জানতো যে এই পরিবার ধনী, কিন্তু ওয়াইন কখনোই এরকম রাজকীয় অভ্যর্থনা দেখেনি। ওয়াইন, মেয়েটা ওয়াইনকে ডেকে তার কাছে এসেই জড়িয়ে ধরলো। সে সম্ভবত ওয়াইনের বোন। তুমি কি আমাকে মিস করেছো ওয়াইন? মেয়েটা অনেক কথা বলে। ওয়াইন তার কথার উত্তর দিতে পারছে না। সে ওয়াইনের হাতে মারছে এবং হাসছে। তাকে দেখে ছোট মনে হচ্ছে, সম্ভবত সে ওয়াইনের ছোট বোন। ওয়াইন কিছুই বুঝতে পারছে না, কারণ সে তো আর তাদের আসল বোন না। সে তো তাদেরকে চেনেই না। একজন লোক ছিল যাকে দেখে ওয়াইন ভয় পেয়ে গেছে, কারণ তার চোখ বাঘের মতো এবং সে মনে হয় খুব রাগী। তবে ওয়াইনের ভয় তখন কেটে গেল যখন লোকটি এসে ওয়াইনকে জড়িয়ে ধরলো এবং বলল, কেমন আছো? আমি ভালো আছি। ওয়াইন কিছুই বলতে পারছে না, কারণ তার মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটি কান্না করতে করতে তার বাবার কাছে চলে গেল। বাবা, আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে মিস করেছি জেনি। কিন্তু ওয়াইনের আরেক ভাই দূরে দাঁড়িয়ে তার বাবাকে সালাম দিল। তার বাবা শুধু মাথা নাড়লো এবং ফিরে চলে গেল। ওয়াইনের কাছে বিষয়টা অদ্ভুত লাগছিল। অদ্ভুত লাগারই কথা, কিন্তু কেন? সেটা তো পরের এপিসোডে জানতে পারবে। তো ওয়েট ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।